বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের স্থির তড়িতের আজকে লেকচার 06 আমাদের টপিক ছিল তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। আর আমরা দেখেছিলাম যে একটা তড়িৎ ক্ষেত্রকে, একটা চার্জের চারপাশে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, সেই তড়িৎ ক্ষেত্রকে কতভাবে ডিফাইন করা যায়। আমরা জানি দুইভাবে ডিফাইন করা যায়, একটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়ালের মাধ্যমে আর একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে। ইলেকট্রিক পোটেনশিয়ালটা কি আমরা শিখেছিলাম যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আমাকে যদি জিজ্ঞাসা করে যে এই বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব কত, তাহলে আমি সেখানে একটা চার্জ রাখবো কিউ নট। এই কিউ নট চার্জ যে বিভব শক্তি অর্জন করবে সেটা দেখব, ওই বিভব শক্তিকে ওই চার্জ দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের জন্য কি পেয়ে যাব, তড়িৎ বিভব পেয়ে যাব। এটা ছিল আমাদের মূল কনসেপ্ট। এই কনসেপ্ট থেকেই আমরা নির্ণয় করেছিলাম দুই বিন্দুর বিভব পার্থক্য কেমন হবে, এক বিন্দু মানে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দুতে বিভবটা কাজের রেসপেক্টে কিভাবে লেখা যাবে, অর্থাৎ কনজারভেটিভ ফোর্সের রেসপেক্টে কিভাবে লেখা যাবে, আমাদের ওই সব হয়েছিল। এখন আমরা তড়িৎ বিভবটা কতটুকু বুঝলাম সেটা দুইটা প্রশ্নের সাহায্যে ক্লিয়ার করব, যেটা আমাদের বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেওয়া আছে, কিন্তু মূল কনসেপ্টটাই ছাড়া পড়েছে। তো যাদের মূল কনসেপ্টটা ক্লিয়ার থাকবে তারা এই প্রশ্নের অ্যান্সারটা যে কোনোভাবে করতে পারবে। সেটা হচ্ছে কি, দুটি বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য 10 ভোল্ট বলতে কি বোঝায়, এটা তোমাকে জিজ্ঞাসা করলো। তুমি যদি অরিজিনালি তড়িৎ বিভব কাকে বলে এটা বুঝে থাকো, আর দুই বিন্দুর বিভব পার্থক্য যদি অরিজিনালি বুঝে থাকো, তাহলে তুমি এই প্রশ্নের অ্যান্সারটা করতে পারবা। এগুলো প্রশ্ন দেওয়া হয় মুখস্থ করার জন্য না, এগুলো প্রশ্ন দেওয়া হয় যে তুমি ওই বিষয়টা কত ডিপ লেভেলে বুঝলা, বা ওই বিষয়টা তোমার কাছে পানির মতো ক্লিয়ার কিনা। যেমন দেখো, দুটি বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য 10 ভোল্ট বলতে কি বোঝায় এটা জিজ্ঞাসা করবো, অর্থাৎ ওটার মিনিংটা কি। যদি 10 ভোল্ট না দিয়ে -10 ভোল্ট দিত, তার মিনিংটা কি, এই মিনিংটা তোমাকে বোঝাতে হবে। তো আমরা মিনিংটা কতভাবে দিতে পারি, যদি আমাদের এই সম্পর্কে যে ডেফিনেশন ছিল সেটা যদি ক্লিয়ার থাকে। তো দুইটা বিন্দুর তড়িৎ বিভবের পার্থক্য, মানে দুইটা বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য আমরা দেখেছিলাম ডেল ভি ইজ ইকুয়াল টু -W ডিভাইডেড বাই কিউ নট। এটা হচ্ছে টেস্ট চার্জ কিউ নট, ডাব্লুটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স দ্বারা বা সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, আর ডেল ভিটা হচ্ছে দুই বিন্দুর কি পার্থক্য, বিভব পার্থক্য। তো আমাদের বইয়ে দেওয়া আছে, এবং 9-10-এ যারা বেজে পড়েছো 9-10-এর বইয়ে দেওয়া আছে যে একক ধনাত্মক চার্জ। না, আমি যে কোনো চার্জ নিতে পারি, আমার যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে যে কোনো চার্জ নিয়ে কাজ করব, অ্যান্সার সেম আসবে, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো এই কিউ নট টেস্ট চার্জটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, আমি জানি না কি হবে, যেটা হবে সে অনুযায়ী অ্যান্সার আসবে, এবং একটা বিন্দুতে যে অ্যান্সার আসার কথা ঠিক সেই অ্যান্সারই আসবে। আমি কিউ নটকে পজিটিভ ধরি আর কিউ নটকে নেগেটিভ ধরি। তাহলে দেখো, দুটি বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য 10 ভোল্ট, তার মানে এইটা হচ্ছে কত ভোল্ট, 10 ভোল্ট। এখন এটা যদি 10 ভোল্ট হতে চায় তাহলে কি হতে হবে, সেটা হচ্ছে ধরে নাও কিউ নটটা 1, তাহলে অবশ্যই ডাব্লু কে কত হতে হবে, 10 হতে হবে, ঠিক। কিউ নটটা যদি 1 হয় তাহলে ডাব্লু কে কত হতে হবে, 10। এখন 10 ভোল্ট, এটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, কিন্তু ডাব্লুর সামনে কি আছে, মাইনাস। তাহলে আমাকে কি করতে হবে, যে ডাব্লু আছে এই ডাব্লুর মান 10 হতে হবে, সাথে সাথে কি হতে হবে, মাইনাস হতে হবে। তাহলে এখানে কেসগুলো আমি কনসিডার করি, ডাব্লুর মান হতে হবে -10 আর কিউ নটের মান হতে হবে 1। তাহলে এখানে দেখো কত আসবে, 10 ভোল্ট আসবে, কারণ ডাব্লুর -10 বসলে মাইনাসে প্লাস, কিউ নট +1, কোনো ইফেক্ট ফেলবে না, 10 অ্যান্সার আসবে। কিংবা এরকম হতে পারে যে ডাব্লু তুমি ধরলা 10 কিন্তু কিউ নট ধরলা কত, 1, -1। তাও দেখো, ডাব্লু 10 বসালা আর কিউ নটের মান -1, মাইনাসে মাইনাসে কাটা হয়ে কত হলো, প্লাস হলো, তার মানে 10 ভোল্ট। এইভাবে অ্যান্সার দিতে পারি।
আবার দেখো তোমাকে এটা শেখানো হয়েছে অ্যাপ্লাইড ফোর্স, অর্থাৎ কনজারভেটিভ ফোর্স যেখানে থাকবে সেখানে যদি অ্যাপ্লাইড ফোর্স তুমি অ্যাপ্লাই করো তাহলে সেই ক্ষেত্রে যে কৃত কাজটা হবে সেই কৃত কাজের ক্ষেত্রে কিভাবে আমরা দুই বিন্দুর বিভব পার্থক্য লিখবো, সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্সের সামনে যদি নেগেটিভ মানে কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ যদি নেগেটিভ হয় তাহলে অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কৃত কাজ মাস্ট বি পজিটিভ, কারণ ওরা একজন অপরের সমান কিন্তু কি মুখী, বিপরীতমুখী। তাহলে এটা অর্থাৎ তুমি যদি এখানে হচ্ছে কনজারভেটিভ ফোর্স দিয়ে সংজ্ঞা, এখানে হচ্ছে বাহ্যিক বল দিয়ে সংজ্ঞা। এখন বাহ্যিক বল দিয়ে সংজ্ঞা যদি করতে চাও, এখানে যদি 10 করতে চাও, এখানে কত হওয়া লাগবে, কিউ নটের মান যদি +1 হয় তাহলে ডাব্লুর মানও +10 হওয়া লাগবে, তাহলে এখানে কিন্তু 10 আসবে। দেখো কিন্তু তুমি যদি বলো না আমি কিউ নটের মান -1 নিব, তাহলে ডাব্লুকে কি হতে হবে, -10। ওকে, তাহলে আমি কয়টা বিষয় খেয়াল করে এই সংজ্ঞাটা দিতে পারি, কয় ভাবে, 4 ভাবে, এখানে 2 ভাবে, এখানে 2 ভাবে, 4 ভাবে, 4 ভাবে বলা যায়। এখন এটা কে বলতে পারবে, যার ক্লিয়ার কনসেপ্ট আছে। আর যার ক্লিয়ার কনসেপ্ট নাই, মুখস্থ, সে কি বলবে, একটাই বলবে যে একক ধনাত্মক, মানে একক ধনাত্মক ছাড়াও জীবনে পারবেই না। ক্লিয়ার? তাহলে আমরা এখানে 4টা বিষয় কনসিডার করে এখন সংজ্ঞা দিব। ধরে নাও কিউ নট, অর্থাৎ যে একক চার্জটা নিয়েছি ওটা পজিটিভ, তাহলে কাজ কি হবে, নেগেটিভ। তাহলে কিভাবে সংজ্ঞা দেব, আমরা জানি যে অসীম থেকে এই কিউ নট চার্জটা আনতে যে কাজ হয়েছে সেটা ডাব্লিউ, আর ডাব্লিউ ভাগ কিউ নট হচ্ছে একক চার্জকে আনতে। তাহলে আমরা এখানে সংজ্ঞাটাই ভাবে দিতে পারি, শুনে না ভালো করে। এইটুকুর ক্ষেত্রে আমি সংজ্ঞা দিচ্ছি। একক ধনাত্মক চার্জকে, আমি চার্জটা কি ধরলাম, একক ধনাত্মক, একক ধনাত্মক চার্জকে অসীম থেকে, সরি এখানে দুই বিন্দুর বিভব পার্থক্য, একক ধনাত্মক চার্জকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে কুলম্ব বল দ্বারা -10 কাজ করতে হবে। তার মানে কুলম্ব বল দ্বারা ঋণাত্মক 10 কাজ করতে হবে। ক্লিয়ার? যদি এক বিন্দু থেকে অপর বিন্দুতে +1 কুলম্ব চার্জ সে নিয়ে যায়, আর সেক্ষেত্রে যদি কুলম্ব বল দ্বারা কৃত কাজ -10 হয়, তাহলে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য মাস্ট বি 10 হবে। কথা বুঝতে পেরেছো? একটা সংজ্ঞা গেল। দেখো কিভাবে দিলাম, একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অপর বিন্দুতে, মানে এটা বলতে কি বোঝাচ্ছে, দুটি বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য 10 বলতে বোঝায় একক ধনাত্মক চার্জকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে কুলম্ব বল দ্বারা -10 জুল কাজ করতে হবে। শেষ। তাহলে পজিটিভ কাজ দিয়ে মানে পজিটিভ চার্জ দিয়ে উদাহরণ দিয়ে দিলাম বা বলে দিলাম। এখন দেখো মাইনাস দিয়ে, আমি যদি এখন মাইনাস দিয়ে এটা বোঝাতে চাই, দুটি বিন্দু তড়িৎ বিভব পার্থক্য 10 বলতে বোঝায় -1 কুলম্ব চার্জকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে কুলম্ব বল দ্বারা 10 জুল কাজ করতে হবে। তখন আর মাইনাস বলা যাবে না, 10 জুল কাজ করতে হবে। কয় ভাবে হলো, 2 ভাবে। এবার অ্যাপ্লাইড ফোর্স দ্বারা আসো, অ্যাপ্লাইড ফোর্স দ্বারা কয় ভাবে বলতে পারি, একক ধনাত্মক চার্জ নিব, একক ধনাত্মক চার্জকে এক বিন্দু থেকে অপর বিন্দু নিয়ে যেতে বাহ্যিক বল দ্বারা কত কাজ করতে হবে, 10 জুল কাজ করতে হবে। এখন আর নেগেটিভ লাগানো যাবে না, কারণ বাহ্যিক বল দিয়ে করছো তুমি কাজ। তাহলে এটা একটা সংজ্ঞা হয়ে গেল। ঠিক আছে, এখন আমি ঋণাত্মক দিয়ে সংজ্ঞা দিব। সেটা হচ্ছে কি, যে একক ঋণাত্মক, কিন্তু একক ঋণাত্মক চার্জকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে বাহ্যিক বল দ্বারা -10 জুল কাজ করতে হবে। তাহলে দেখো কয়ভাবে সংজ্ঞা দিতে পারলাম, বা এই বিষয়টা কয়ভাবে আমি এক্সপ্লেন করতে পারলাম, 4 ভাবে। এখন 4 ভাবে যদি তুমি এক্সপ্লেন করতে যাও তাহলে তোমাকে এর কনসেপ্টটা আগে বোঝা লাগবে। ওকে, তাহলে এটা আমরা ছেড়ে দিলাম। তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে একক ধনাত্মক চার্জ। এখন একটা স্টুডেন্ট যদি তোমাকে প্রশ্ন করে, আচ্ছা একক ধনাত্মক চার্জ না নিয়ে একক ঋণাত্মক চার্জ নিলে কি হবে, তখনই তুমি আটকে যাবা, কারণ ওই বিষয়টা তোমার ক্লিয়ার নাই। একক ধনাত্মক চার্জ হোক আর একক ধনাত্মক চার্জ হোক, যেই চার্জ হোক, নো প্রবলেম, তোমার বেসিকটা ক্লিয়ার করতে হবে। ওকে, বাদ দিলাম তাহলে এটা। এখন কোনো বিন্দুর বিভব পার্থক্য কত, তোমাদের ইভেন তোমাদের 9-10 এটা শেখানো হয়েছে যে কোনো বিন্দুর বিভব পার্থক্য বলতে অসীম থেকে একক ধনাত্মক চার্জ, কিন্তু ওখানে বলা হয়নি যে যে কোনো চার্জ নিয়ে আসলেও কাজ হবে। ওটাই আমাদের ওখানে ল্যাকিং। এবার আরেকটা প্রশ্ন আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর বিভব -10 বলতে কি বোঝায়। দেখো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব -10 বলতে কি বোঝায়, কি বোঝায়?
আমি এখানে একটাই দেবো, আমি অতগুলো দিব না সংজ্ঞা, কারণ তোমাকে আমি প্রথমে তো মানে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে তুমি সংখ্যাটা ডিল করবা। দেখো, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর বিভব -10 ভোল্ট বলতে কি বুঝো, এটা কেউ তোমাকে জিজ্ঞাসা করেই বসলো, কারণ এগুলো জিজ্ঞাসা করে সাধারণত। কারণ তুমি যদি বিষয়টা বুঝে থাকো তাহলে এগুলোর উত্তরই দিতে পারবা, আর যদি বিষয়টা বুঝে না থাকো তাহলে এগুলোর উত্তর দিতে পারবা না। তাহলে আমরা জানি যে কোনো বিন্দুর বিভব v -w ভাগ কত কিউ নট, আর ডাব্লুটা হচ্ছে একক চার্জকে অসীম থেকে নিয়ে আসতে কি কৃত কাজ। তাহলে বলো তো এখানে কত হতে হবে? -10। এখন কখন -10 হবে? যদি ডাব্লু -10 এবং কিউ নট -1 কুলম্ব হয়। হয় ডাব্লু -10 জুল, না হলে এটা জুল, মানে নিচেরটা কিউ নট মাইনাস, উপরে ডাব্লুটাও মাইনাস, মাইনাস মাইনাসে কেটে কি থাকবে? মাইনাস থাকবে, এবং 10 থেকে গেল, -10 ভোল্ট হয়ে গেল। কিংবা এরকমও কনসিডার করতে পারো, তুমি ডাব্লু নিতে পারো কত? 10 জুল, আর এটা কুলম্ব হবে, কিউ নটও নিয়ে নিলা 1 কুলম্ব, তাহলে প্লাস প্লাস থেকে গেল, সামনে মাইনাস থেকে গেল, ঠিক, -10 ভোল্ট। তাহলে এটা কীভাবে অ্যান্সার দিব? সেটা হচ্ছে, যদি আমি এর রেসপেক্টে দিই তাহলে কি বলবো? একক ঋণাত্মক চার্জকে অসীম থেকে, মানে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব -10 বলতে বোঝায়, 10 ভোল্ট বলতে বোঝায় যে একক ঋণাত্মক চার্জকে অসীম থেকে ওই বিন্দুতে নিয়ে আসতে কুলম্ব বল দ্বারা -10 জুল কাজ করতে হবে। আর যদি আমি বলি না, এইভাবে একক ধনাত্মক চার্জ দিয়ে অ্যান্সার দিব, তাহলে আমি বলবো কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব -10 ভোল্ট বলতে বোঝায় একক ধনাত্মক চার্জকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে কুলম্ব বল দ্বারা 10 জুল কাজ করতে হবে। দেখো কতভাবে আমি অ্যান্সারটা করতে পারতেছি। এখন তুমি যদি অ্যাপ্লাইড ফোর্স দিয়ে দাও, অ্যাপ্লাইড ফোর্স দিয়েও হবে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? ওকে, ছেড়ে দিলাম আমি। এখন আমরা বিন্দু চার্জের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবটা কিভাবে নির্ণয় করতে হবে সেটা কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। এখন বিন্দু চার্জের জন্যই বলি আর যাই চার্জের জন্য বলি, সেম মেথড, শুধু খালি একটা টপিক, এই মাত্র, অন্য কিছু না। তাহলে আমরা টপিকটা আলোচনা করি। বিন্দু চার্জের জন্য বিন্দু চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়। ঠিক আছে? বিন্দু চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়, অর্থাৎ একটা বিন্দু চার্জ যদি তুমি রাখো, ওর চার্জের চারপাশে কিন্তু তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তাহলে ওই তড়িৎ ক্ষেত্র যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব থাকবে না থাকবে না, ওই তড়িৎ বিভবটাই আমরা কি করব? নির্ণয় করব। তো ধরে নাও এটা একটা চার্জ, প্লাস চার্জ, এর চারিপাশে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো এই বিন্দুতে তুমি কি নির্ণয় করবা? তড়িৎ বিভব নির্ণয় করবা। তাহলে এই চার্জ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে r। এখন এই বিন্দুতে তুমি তড়িৎ বিভব নির্ণয় করবা। এখন তোমাকে বলেই দিয়েছি যে বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করবো ওই বিন্দুতে একটা চার্জ রাখো না কেন? কিউ নট চার্জ রাখো। এইটা প্লাস মাইনাস যা হবে তোমার খুশি, যা নিতে পারো, পরে নিও, আগে দেখো কি ঘটতেছে। কিউ নট একটা চার্জ রাখলাম। এখন ওই চার্জ একটা নিজের মধ্যে শক্তি সঞ্চয় করবে কিনা, বা ওর বিভব শক্তি থাকবে কিনা। আবার বলেছি, বিভব শক্তি কিন্তু কারো ব্যক্তিগত সম্পত্তি না, বিভব শক্তি হচ্ছে একটা সিস্টেমের। ক্লিয়ার? একটা সিস্টেম, ও কাউরি না, ও সবারই। ঠিক আছে? তো এখানে কিউ নট চার্জ যদি রাখি, তাহলে এই চার্জের কথা এখন বলতেছি, কিন্তু সিস্টেমের আর কি, এই চার্জের জন্য আমরা বিভব শক্তি ধরে নাম পেলাম ইউ। ঠিক আছে? এখন এই চার্জের জন্য বিভব শক্তি কত? এই সিস্টেমের যে বিভব শক্তি সেটা কত? আমরা জানি বিভব দুইটা যদি চার্জ নিয়ে একটা সিস্টেম গঠিত হয়, তাহলে তাদের বিভব শক্তি 1/4πε0 কিউ নট ডিভাইড বাই কত? আর। এটা হচ্ছে বিভব শক্তি। তাহলে এর বিভব শক্তি এটা হবে, আবার এর বিভব শক্তিও এটা হবে, কোনো সমস্যা নাই। তো আমরা এর বিভব শক্তি তো জানবো, বিভব শক্তি জেনে গেলাম। এখন ওই বিন্দুতে চার্জ রেখেছি, ওই বিন্দুতে বিভব শক্তি জেনে গেছি, তাহলে ওই বিন্দুতে বিভব v ইউ বিভব শক্তি ভাগ ওই চার্জ কিউ নট। এখন 1/4πε0 কিউ নট ডিভাইডেড বাই, নিচের কিউ নট ছিল, কিউ নট বসিয়ে দিলাম, আর কত? আর। ঠিক? এই যে দেখো, যে চার্জ নিয়ে তুমি মাথা ব্যথা করছিলা কিউ নট, এটা প্লাস নিবা না মাইনাস নিবা? ওই কেটে কুটে শেষ, কিউ নট। এখন তুমি প্লাস ধরো আর মাইনাস ধরো, কোনো সমস্যা নেই, যে কেটে যাবে। ঠিক আছে? তাহলে কি হলো? v = 1/4πε0 কিউ ভাগ আর।
এটাই হচ্ছে বিন্দু চার্জের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব। তাহলে দেখো তো কোন বিন্দু চার্জের জন্য, এখানে দেখো এই বিন্দু চার্জের জন্য চারিপাশে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে ওই তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে তুমি বিভব নির্ণয় করবা। তো বিভব নির্ণয়ের জন্য ইকুয়েশনটা কিভাবে পেলা, এটা অন্যভাবে দেওয়া থাকতে পারে বিভিন্ন জায়গাতে, দরকার নাই, এটাই হচ্ছে ইজিয়েস্ট কনসেপ্ট আর এটা হচ্ছে মূল কনসেপ্ট। ঠিক আছে, ওগুলো তো একক ঘনত্ব চার্জ দিয়ে দেওয়া আছে, ওগুলো বোঝার দরকার নাই। এখন দেখো আমরা এই বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে কিন্তু বিভবের রাশিমালা নির্ণয় করেছি। এটা ক্লাস 10এও আছে, তোমাদের যে নতুন বই সেটাতে আছে, দেখবা। ঠিক আছে, v ইজিক্যাল টু 1/4 পাই ইপসাইলন নট কিউ ভাগ কত আর। তাহলে কি দাঁড়ালো, যে কোনো চার্জের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট, যে চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে ওই চার্জ ডিভাইডেড বাই যে চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে ওই চার্জ থেকে যে বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করবো তার দূরত্ব। ক্লিয়ার? ওকে, তাহলে কি দাঁড়ালো, যে কোনো চার্জের চারপাশে যে তড়িৎ ক্ষেত্র থাকবে সেই তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে বিভব কার উপর নির্ভর করছে, বিভবটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, কার উপর নির্ভর করছে। দেখো 1/4 পাই ইপসিলন নট কনস্ট্যান্ট, আর অলওয়েজ কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট না হোক কিন্তু পজিটিভ, ওর তো নেগেটিভ নাই কারণ ওর ডিরেকশন না, জাস্ট মান। ওকে, এখন কিউ পজিটিভও হতে পারে নেগেটিভ হতে পারে, অর্থাৎ যে চার্জটার তুমি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছো ওই চার্জটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। যার জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে ও যদি পজিটিভ হয় বিভব পজিটিভ, ও যদি নেগেটিভ হয় বিভব কি নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে একটা পজিটিভ চার্জের চারপাশে বিভিন্ন বিন্দুতে যে বিভব পাবো সেটা পজিটিভ, একটা নেগেটিভ চার্জের চারপাশে যে তোমার বিভব পাবো সেটা হচ্ছে কি নেগেটিভ। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এটা শেখা হয়ে গেল। এখন একটা মজার জিনিস শিখবো। দেখো এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে বিন্দু চার্জের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করলাম, তাহলে একটা কন্টিনিউয়াস ক্যারিং চার্জ বা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন চার্জ থাকলে কি হবে। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন বলতে বিন্দু চার্জ না, মনে করো আমি চার্জিত একটা বস্তু, তাহলে আমি তো বিন্দু না, তাহলে আমার জন্য চারিপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে না হবে না। তাহলে আমার জন্য যদি চারিপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় তাহলে আমার জন্য যে কোনো বিন্দুতে বিভব নির্ণয় করা যাবে না যাবে না, অবশ্যই যাবে। তখন কি করতে হবে, আমার শরীরের একটা ক্ষুদ্র অংশ ধরে ওই মানে ক্ষুদ্র অংশকে বিন্দু ধরে ওর জন্য ওই বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে, করে আমার পুরো শরীরের জন্য ইন্টিগ্রেশন করতে হবে, করলে ওই বিন্দুতে আমার পুরো শরীরের জন্য যে তড়িৎ বিভব সেটা পেয়ে যাব। ওকে, যেটা তোমরা অলরেডি জানো। ওকে, তাহলে আমরা এটা মিশিয়ে দিচ্ছি। এখন দেখো মজার জিনিস, দেখো সেটা হচ্ছে এটা হচ্ছে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জের চারপাশে যে কোনো বিন্দুতে যে বিভব পাবো সেটা কি পাবো পজিটিভ। তাহলে আমরা দেখো বিভব ভি ইজিক্যাল টু 1/4 পাই ইপসাইলন নট কিউ ভাগ কত আর। তো বলো তো আর এর সাথে ভি এর সম্পর্ক কি, কিউ তো কনস্ট্যান্ট, একটা চার্জ তো কনস্ট্যান্ট যার জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে সেই চার্জটা কনস্ট্যান্ট না, তো কনস্ট্যান্ট ধরে নাও পজিটিভ এটা। তো দেখো এখন ভি আর এর সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর যত বৃদ্ধি পাবে ভি এর মান তত কমবে। তার মানে এইখানে ধরে নাও আমি কিউ পজিটিভ চার্জ রেখেছি, তাহলে এই বিন্দুতে যে বিভব পাবো সেটা পজিটিভ, এই বিন্দুতে যে বিভব পাবো সেটাও কিন্তু কি পজিটিভ। ক্লিয়ার? কিন্তু এর বিভব বেশি এর বিভব কি কম, এর বিভব যদি 50 হয় এর বিভব কত 40 ভোল্ট, এর বিভব কত 30 ভোল্ট, এরকম করে হতে 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 অসীমে কত হয়ে যাবে জিরো, নো প্রবলেম। ওকে, এখন একটা জিনিস দেখি, আমরা জানি যে কোনো পজিটিভ যদি চার্জ থাকে সে পজিটিভ চার্জ কি করে, পজিটিভ চার্জ কি করে, পজিটিভ চার্জের তোমার একটা বিন্দু পজিটিভ যদি চার্জ থাকে তাহলে তার মধ্যে থেকে লম্বভাবে বলরেখাগুলো কি হয় বের হয়। তাহলে এখান থেকে বলরেখা বের হবে, এই বের হলো, এদিক দিয়ে যদি বের হয় এভাবে বের হবে। তাহলে এটা যদি 50 ভোল্ট হয়, এটা 40 ভোল্ট হয়, এটা কত 30 ভোল্ট। ঠিক আছে, তাহলে এভাবে বের হবে না হবে না। ঠিক আছে, এখন এখান থেকে একটা কোশ্চিন হয়ে যেতে পারে, আর তোমাকে একটা প্রশ্ন পড়তেই পারে যে নিচের কোনটি সত্য। বলরেখাগুলো সবসময় উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে যায়, দেখো বের হচ্ছে না। তো এখানে কি ভোল্টেজ বেশি, এখানে ভোল্টেজ কি কম, তার মানে বলরেখাগুলো সব সময় উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে যায়। কার থেকে? উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের ক্ষেত্রে। এবার তুমি আসো নেগেটিভের ক্ষেত্রে, যদি নেগেটিভের ক্ষেত্রে তুমি টেস্ট করতে চাও যে ওটা আবার কেমন হবে, তাহলে এটা নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জের চারপাশে যে তড়িৎ বিভব বিভিন্ন বিন্দুতে যে তড়িৎ বিভব হবে সেটা অবশ্যই নেগেটিভ হবে। তো এইখানে তড়িৎ বিভবটা বেশি হবে 50 ধরে নাও, কিন্তু মাইনাস।
এখানে তার চেয়ে কম হবে 40 কিন্তু কি মাইনাস, এখানে হবে কত 30 কিন্তু কি মাইনাস, এভাবে হতে হতে অসীমে গিয়ে কত হবে 0 হবে। এখন বলো তো বলরেখাগুলো কি করে, বলরেখাগুলো নেগেটিভে প্রবেশ করে না, তারা এই যে প্রবেশ করবে, এদিক দিয়ে কি প্রবেশ করবে, এদিক দিয়ে কি প্রবেশ করবে। দেখুন বলরেখা যখন প্রবেশ করছে বলো তো -30 থেকে -50 দিকে আসছে কিনা, তো -30 বড় না -50 বড়, অবশ্যই -30 বড়, তার মানে উচ্চ বিভব, এটা কি নিম্ন বিভব, তার মানে এখানেও তড়িৎ বলরেখা একটা নিয়ম মেনে চলছে, সেটা হচ্ছে উচ্চ বিভব থেকে কার দিকে প্রবেশ করছে, নিম্ন বিভবের দিকে। তো এটা একটা মূল বেসিক বা একটা ভালো কথা যে তড়িৎ বলরেখাগুলো সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে ফ্লো করে। ওকে, ঠিক আছে, আমরা এটা বাদ দিলাম। এখন আমরা অনেকগুলো চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব। এটা তো একটা চার্জের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করলাম, কিন্তু অনেকগুলো চার্জ যদি একসঙ্গে থাকে থেকে যদি একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, তাহলে ওই তড়িৎ ক্ষেত্রটা অনেকগুলো চার্জের জন্য হবে। তো ওই চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে, ওই তড়িৎ ক্ষেত্রটার যে কোনো বিন্দুতে আমার তড়িৎ বিভব থাকবে না, থাকবে না, এটা লব্ধি তড়িৎ বিভব থাকবে। তো সেটা কিভাবে নির্ণয় করব সেটা এখন দেখব। ওকে, ধরে নাও এইখানে একটা চার্জ আছে। আচ্ছা, টপিকটা লিখি, অনেকগুলো অনেকগুলো চার্জের জন্য সৃষ্ট, অনেকগুলো চার্জের জন্য সৃষ্ট, অনেক অনেক চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়। ঠিক আছে, অনেক চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে কি নির্ণয়, তড়িৎ বিভব নির্ণয়। তাহলে তড়িৎ বিভবটা কিভাবে নির্ণয় করতে পারবো, যদি অনেকগুলো চার্জ হয় বা একটা সিস্টেম যদি অনেকগুলো চার্জের সমন্বয়ে গঠিত হয়, তাহলে কিভাবে করতে পারবো। ঠিক আছে, দেখো এখানে ধরুন একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে Q2, এখানে একটা চার্জ আছে Q3। এখন এই বিন্দুতে তোমাকে তড়িৎ বিভব নির্ণয় করতে বলেছে। এখন এই বিন্দুটা কিন্তু Q1 এর তড়িৎ ক্ষেত্রেরও, Q2 তড়িৎ ক্ষেত্রেরও, Q3 তড়িৎ ক্ষেত্রেরও। তাহলে কি করব, আমি Q1 এর জন্য ধরে নাও Q1 থেকে এই দূরত্ব R1, Q2 থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে R2, Q3 থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে R3। তাহলে প্রত্যেকটা চার্জের জন্য আলাদা আলাদাভাবে এই বিন্দুতে আমি কি নির্ণয় করব, বিভব নির্ণয় করব, দিয়ে সবগুলো বিভব আমি কি করে দেব, যোগ করে দেব। যোগ করে দিয়ে যেটা পাবো সেটাই হবে এই তিনটা চার্জের জন্য এই বিন্দুতে যে নিট বিভব সেটা। ওকে, তাহলে Q1 চার্জের জন্য এই বিন্দুতে বিভব কত হবে, V1 = 1/4πε0 Q1 ডিভাইড বাই কত, R1। আবার V2 হবে, অর্থাৎ Q2 চার্জের জন্য এই বিন্দুতে বিভব হবে 1/4πε0 Q2 ডিভাইড বাই কত, R2। আবার Q3 এর জন্য হবে V3 = 1/4πε0 Q3 ডিভাইড বাই কত, R3। ওই বিন্দুতে আমরা তিনটা চার্জের জন্য বিভব পেয়ে গেছি। তোমরা সবাই জানো যে বিভব হচ্ছে কি রাশি, স্কেলার রাশি, তার কোনো ডিরেকশন নাই। যেহেতু তার ডিরেকশন নাই, সেহেতু ওই বিন্দুতে যতগুলো বিভব আমি পেয়েছি সেগুলো বীজগণিতের সাধারণ নিয়ম অনুযায়ী আমি কী করে দিতে পারবো, যোগ করে দিতে পারবো। যোগ করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে ওই বিন্দুতে এই তিনটা আলাদা আলাদা চার্জের জন্য যে বিভব পেয়েছি সেই বিভবগুলো কি, লব্ধি। তাহলে এই বিন্দুতে আমি লব্ধি বিভব V = V1 + V2 + V3। ঠিক আছে, V1 1/4πε0 Q1 R1 plus 1/4πε0 Q2 R2 plus 1/4πε0 Q3 ভাগ কত, R3। আরও চার্জ হতে পারে, আমি তিনটা চার্জ কনসিডার করেছি, আরও অনেকগুলো চার্জ থাকতে পারে। ঠিক আছে, তো এখানে 1/4πε0 দেখো কমন যায়, তাহলে কি থাকলো, Q1 ভাগ R1 প্লাস Q2 ভাগ কত,
R2 প্লাস Q3 ভাগ কত R3। অনেকগুলো চার্জ থাকলে অনেকগুলো আমি আরও টার্ম লিখতে পারতাম। হ্যাঁ, তো দেখো তার এখান থেকে কিন্তু এটাও কিন্তু একটা শর্টকাটের মতনই, বা এটাই লিখলেই হবে, এতগুলো লেখার দরকার নাই। তার মানে অনেকগুলো চার্জের জন্য যদি তোমাকে যে কোনো বিন্দুতে বিভব নির্ণয় করতে বলে, তাহলে অনেকগুলো চার্জের জন্য ওই বিন্দুতে বিভব ইজ ইকুয়াল টু 1/4πε0 চার্জ, আর চার্জ থেকে যে বিন্দুতে বিভব নির্ণয় করবো তার দূরত্ব, প্লাস চার্জ ওই বিন্দু দূরত্ব, প্লাস চার্জ ওই বিন্দু দূরত্ব, এভাবে চলতেই থাকবে। ঠিক, ওকে। এখন কোনো কারণে যদি যে বিন্দুতে আমি বিভব নির্ণয় করছি ওই বিন্দু থেকে সবগুলো চার্জের ডিস্টেন্স সমান হয়ে যায়, অর্থাৎ R1 ইজ ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু R3 হয়ে যায়, তাহলে সবগুলোকে মিলে আমি একটা লিখতে পারবো R। তাহলে তখন কি হবে, 1 ভাগ R যেহেতু বসে যাবে তখন আমি লিখবো 1/4πε0 R। R1 R2 R3 সবাই R, তাহলে R লিখে দিলাম। তাহলে কি কমন যাবে, Q1 প্লাস Q2 প্লাস Q3। ঠিক আছে, তার মানে যতগুলো চার্জ আছে সবগুলো চার্জের জন্য যে বিন্দুতে আমি বিভব নির্ণয় করব ওই বিন্দু থেকে সবগুলো চার্জের ডিস্টেন্স সেম। যদি ওরকম হয় তাহলে সেক্ষেত্রে আমার লব্ধি বিভবটা হবে 1/4πε0, যে দূরত্বটা সেম সেই দূরত্ব ইনটু সবগুলো চার্জের কি ফল, যোগফল। তার মানে এখানে আমি লিখতে পারবো কিউ নিট মানে সবগুলো চার্জের যোগফল ডিভাইড বাই 4πε0 কত আর। ক্লিয়ার? তাহলে দেখো শর্ট হয়ে গেল। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। যদি অনেকগুলো চার্জ দেওয়া থাকবে ভিন্ন 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 দূরত্ব, দিস ইজ। যদি দূরত্ব সেম হয় তাহলে এটা সবগুলো চার্জের যোগফল ডিভাইড বাই 4πε0 আর দূরত্ব, কারণ দূরত্ব তো সেম। এখন দেখো এই ক্ষেত্রে বিভব কিন্তু জিরো হয়ে যাবে যদি কিউ নিটটা জিরো হয়ে যায়, অর্থাৎ সবগুলো চার্জ থেকে যে বিন্দুতে বিভব নির্ণয় করবা সেই বিন্দুর দূরত্ব যদি সেম হয় আর সবগুলো চার্জ যোগ করে যদি জিরো হয় তাহলে ওই বিন্দুতে কোনো বিভবই থাকবে না, জিরো হয়ে যাবে। দেখো কিউ নিট যদি জিরো হয় তাহলে পুরো টার্মটাই কি জিরো, তার মানে কোনো বিভব থাকবে না। ওকে, তাহলে এই প্রসিডিউর ফলো করে আমরা কি করব, ম্যাথ করব যদি অনেকগুলো বিন্দু থাকে। তাহলে একটা উদাহরণ তোমাদের দেখাই ওরকম। আর আমরা কন্টিনিউয়াস যে চার্জ যেটা বললাম ইন্টিগ্রেশন করে বিভব নির্ণয় করতে হবে, ওটার যে কটা প্রবলেম করলে আমার ব্রেনটা ফ্রেশ থাকবে আমরা ওগুলো সামনের দিন করব। ঠিক আছে, আর বাকি যতগুলো থাকবে ওগুলো সামনের দিন আমরা চেষ্টা করব তড়িৎ বিভবটা পুরোটাই কভার করার। একটা প্রশ্ন ধরে নাও, এটা একটা প্রশ্ন যে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, দেখো একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রতে চার্জ দেওয়া আছে। তোমরা জানো যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং বর্গক্ষেত্রের কেন্দ্র থেকে চার কোণার দূরত্ব কিন্তু সেম হয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে কি সমান সমান। তার মানে